স্তনে হঠাৎ চাকা, একটু ব্যথা, অথচ গুরুত্বই দেন না অনেকেই। অবহেলা, ভয় আর লজ্জা, এই তিন শব্দই অনেক সময় কেড়ে নেয় নারীর জীবন। বিশ্বে প্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এমনই তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবোক্যানোর তথ্য মতে প্রতি বছর বাংলাদেশেও প্রায় ১৩,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসকরা বলছেন, সময় মতো শনাক্ত হলে এটির নিরাময় সম্ভব। স্তন ক্যান্সারের সচেতনতা মাসের প্রতিপাদ্য, প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ। সাদরিনা খন্দকারের রিপোর্ট। পিআর পদ্ধতি আর গণভোট দাবি করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিহাদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন আমানুল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। ১৯৯০ সালের ১০ই অক্টোবর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে সাগর ও নদ নদীতে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই পদ্মা, মেঘনায় নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে। এরপরও কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকারে নামছে। এদিকে এখনও অসংখ্য নিবন্ধিত জেলে সরকারি খাদ্য সহায়তা পাননি। তার উপর আবার নতুন দুশ্চিন্তায় এনজিও কিস্তি পরিশোধের চাপ। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের বাড়ি বা এলাকায় গিয়ে এনজিও কিস্তি আদায় করতে পারবে না। চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল সংকটে ভুগছে ১৫০ বছরের পুরনো কুমিল্লা জেনারেল হাসপাতাল। এক কক্ষেই চলে গাইনি ও মেডিসিন সহ ৪ বিভাগের আবাসিক চিকিৎসা। প্রতিদিন গড়ে ২,০০০-এর বেশি রোগী আসলেও তাদের সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। শুরুটা ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। ১৮৭১ সালের দিকে কুমিল্লা দাতব্য চিকিৎসালয়ের নামে প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি শুরু করা হয়। ১৯৭১-এর স্বাধীনতার পর ৫০ শয্যার হাসপাতালে পরিণত হয়, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল নামে পরিচিত। এখানে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আউটডোরে রোগী দেখেন চিকিৎসকরা। তবে সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ। এখানে তো আমরা কোনো চিকিৎসা পাইতেছি না। এখানে আধা ঘন্টা লোক মানুষ দাঁড়ায় রয়েছে, দেখেন প্রায় ১-২ ঘন্টা মতন দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে টিকিট সিরিয়ালে পাইতেছি না, অনেক কষ্ট হইতেছে। এখানে যে অব্যবস্থাপনা বা দুর্ভোগ আছে রোগীদের, ওইটা আমরা চাই খুব তাড়াতাড়ি সমাধান করুক। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, দিনের পর দিন রোগী বৃদ্ধি পেলেও সেভাবে উন্নয়ন হয়নি অবকাঠামোর। রয়েছে লোকবলের সংকটও। বহির্বিভাগের যে স্থাপনা, সেটা খুবই সংকট। চিকিৎসকদের ভালো বসার জায়গা নাই এবং এক রুমে অনেক সময় ২-৩ জন চিকিৎসককে বসাতে হয়। জেলা সিভিল সার্জন জানান, ২৫০ বেড হাসপাতালে উন্নীত করতে আবেদন করা হয়েছে। অর্থাৎ যে পরিমাণ ডাক্তার থাকার কথা, যে পরিমাণ নার্স থাকার কথা এবং অন্যান্য যে জনবল যতটুকু থাকার কথা, সেইভাবে আমাদের ডাক্তার জনবলটা নেই। যে আমাদের অবকাঠামোগতভাবে ২৫০ বেডের জন্য ব্যবস্থা করতে হবে এবং জনবলও নিয়োগ করতে হবে, তাহলে সঠিক সেবা দেওয়া সম্ভব। মেডিসিন, সার্জারি, শিশু ও গাইনি, অর্থোপেডিক সহ মোট ৯টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতালে। আইসিইউ সহ হাসপাতালটিতে চিকিৎসা দিচ্ছেন শতাধিক চিকিৎসক ও নার্স। এনটিভি নিউজ ডেস্ক। দিন যতই যাচ্ছে আরও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের মন জয় চলছে ব্যতিক্রমী প্রচার। উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সকাল থেকে প্রচার শুরু করে আবাসিক হলসহ বিভিন্ন এলাকায়। অনাবাসিক ভোটারদের মধ্যে প্রচার চালাতে ক্যাম্পাসের আশেপাশের এলাকাতেও ছুটছেন প্রার্থীরা। অন্যদিকে চাকসু নির্বাচনে ইতোমধ্যে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সহ কয়েকটি প্যানেল। নানা আশ্বাসে ভোটারদের কাছে টানার চেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের। এদিকে আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে
নির্বাচন কমিশন। আপত্তি ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। পরবর্তীতে গ্যান্ডারিয়ার কচিকাচার স্কুল মাঠে এই আয়োজন করার কথা থাকলেও গোলযোগের আশঙ্কায় সেখানেও তারা অনুষ্ঠান করতে পারেনি। সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানায়, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। ভূঁইফোর অনেক সংগঠন এসব আয়োজনকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষ করার পরও তারা অনুষ্ঠান করতে পারেনি। সংস্কৃতিকে ঠেকানোই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ তার। আয়োজন না হলেও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সংগঠনটি। প্রতিষ্ঠিত একটি উৎসব, কিন্তু কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। এটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কারণ 25 তারিখে যে অনুষ্ঠান ছিল পয়লা অগ্রহায়ণ, অলরেডি চারুকলা অন্যরা দখল করে নিয়েছে। এটা 25 বছর ধরে আমরা করি, আরেকজন এটাকে নিয়ে, ওটা আমি কমিটিতে আছি, কিন্তু মূল আরও অনেকে আছে। যাই হোক, তারা এটা দখল করে নিয়েছে। পদ্মা সেতুর কারণে বদলে যাচ্ছে মোংলা বন্দরের চিত্র। সেতু চালু হওয়ার পর সহজতর হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে মোংলা বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা ও তার আশেপাশের গার্মেন্টস পণ্য। বেড়েছে রিকন্ডিশন গাড়ির আমদানিও। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম থেকে মংলা বন্দরের দূরত্ব কম, তাই পোশাক রপ্তানিকারকরা মংলা বন্দরের দিকে ঝুঁকছেন। সড়কপথে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার, আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। সময় কম হয় ঢাকার ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করতে আগ্রহী উঠছেন। ঢাকা মংলা উন্নত সড়ক যোগাযোগের ফলে দ্রুত কন্টেনার পণ্য পরিবহন সম্ভব হচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত বন্দর দিয়ে ১৫১৪টি কন্টেনার গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। বর্তমানে দেশের আমদানিকৃত মোট গাড়ির ৫৫%-এরও বেশি রিকন্ডিশন গাড়ি আমদানি ও খালাস হচ্ছে এই বন্দর দিয়ে। আগে গাড়ি যেগুলো আমদানি হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণ গাড়ি আমদানি হচ্ছে এবং ৮০% পর্যন্ত দেখা যাচ্ছে যে যেটা ছিল আগে তার থেকে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোংলা বন্দর চ্যানেলে চলমান ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে সামনের দিকে গার্মেন্টস সহ অন্যান্য সকল কন্টেনার পণ্যের আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ১০,১৪৭ মেট্রিক টন প্রোডাক্ট কিন্তু মংলা বন্দরের মধ্যে রপ্তানি হয়েছে এবং আমাদের মংলা বন্দর থেকে কিন্তু গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য কিন্তু স্পেশালি আমাদের একটা স্টাফিং আনস্টাফিং শেড কিন্তু বরাদ্দ রাখা হয়েছে, যাতে গার্মেন্টস পণ্য যাতে ভিজে বা সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকে। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন না হবার শঙ্কা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন না হলে যত সংস্কারই হোক কোনো কাজে আসবে না। আমলাতন্ত্রকে পকেটে নেবার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। সভায় মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না, ততক্ষণ গণতন্ত্র ফিরবে না। ২৬ ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১, ২, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। কোন দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোন দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি। কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
সেই তারিখের মধ্যে আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রায় মাস ধরে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে এমন কারণ দেখিয়ে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায় আর সোনালী মুরগি 290 টাকায়। ইলিশ ধরা বন্ধ থাকায় ঊর্ধ্বমুখী মাছের দামও। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি। এতে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারেও দাম বেড়েছে লাগামহীন হারে। রাজধানীর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল, ঢেঁড়স, বেগুন সহ অন্যান্য সবজির দাম বেড়েছে বেশ খানিকটা। ভেন্ডি ছিল 70 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। তারপর পটল ছিল 60-70 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর, এবং যেগুলো বিশেষ করে মনে করেন শাকসবজি, এটার দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দামও। পুঁই শাক 30 টাকা থেকে 40 টাকা এখন। আগে পালং শাক 25 টাকা ছিল, এখন 30-35 টাকা হচ্ছে। লাল শাক আগে 20 টাকা ছিল, এখন 25 টাকা 30 টাকা হচ্ছে। এরকম সম্পূর্ণ শাকে 5 টাকা 10 টাকা বাড়তে আছে। গত কয়েক মাস ধরেই দামের বেশ ওঠানামা মুরগির বাজারে। ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ফের বেড়েছে কেজিতে 10 টাকা। গত সপ্তাহ ছিল ব্রয়লার 160-70, এই সপ্তাহ হলো 80 টাকা, আর সোনালি হইলো 280 টাকা ছিল, এই সপ্তাহ হলো 90 টাকা। চলছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার মৌসুম। এই সুযোগে অন্যান্য মাছের দাম 50 থেকে 200 টাকা বাড়তে হাঁকাচ্ছেন দোকানিরা। রূপচাঁদা মাছ গ্যাসের তো বেচছে 1100 করে, এখন বেচছে 1300 করে। পাবদা মাছ 450 বিক্রি করছেন, 500 করে বিক্রি করতে হচ্ছে। এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কমতির দিকে চালের দাম। মিনিকেট তো আগে মনে 85 বিক্রি করতে হতো, এখন মিনিট 75 থেকে 80 টাকা। সব চালের দাম কমছে 4-5 টাকা। বাজারে 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস 1150। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। হাঁস মুরগির খাদ্য উৎপাদনে বিদেশ নির্ভর না হয়ে দেশীয় খাদ্য উৎপাদনে জোর দিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশে আয়োজিত বিশ্ব ডিম দিবসের আলোচনায় একথা জানিয়েছেন তিনি বলেন, দেশের পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য উৎপাদন করলে ডিম উৎপাদন খরচ কমে আসবে। ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর কথাও জানিয়েছেন উপদেষ্টা। ক্ষুদ্র খামারিরা যাতে নিরাপদে এবং টেকসইভাবে ডিম উৎপাদন করতে পারে সেজন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ পরামর্শ দেন। একই সঙ্গে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিকে অনুরোধ করব যে আপনারা যদি একটু বিশেষ উদ্যোগ নেন, যে স্কুল ফিডিং প্রোগ্রামে বিশেষ করে যেসব স্কুলে গরিব বাচ্চারা পড়ে সেই ধরনের গরিব বাচ্চাদের প্রাইমারি স্কুলগুলোতে যেন আমরা ডিমটা দিতে পারি। কৃষির পরিকল্পনার সাথে যদি আমাদের যে প্রয়োজনটা কত লাগবে সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা আমরা অনেক খরচও কমাতে পারবো। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস। রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে তারা অবস্থান নেয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি জানায় দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবার শঙ্কা তাদের। এছাড়া আওয়ামী লীগ সহ 14 দলের বিচার এবং বিচার চলাকালীন দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাহীর বাজারের সামনে দেবিদ্বার চান্দিনা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কয়েকদিন আগে এই রাস্তায় দুর্ঘটনায় একটি ছেলে মারা গেছে। স্থানীয়রা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবিদ্বার চান্দিনা সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ সড়কটি ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম খুলনার ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। উঁচু এলাকায় না করে জলাবদ্ধ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। উপদেষ্টা বলেন, এটি অর্থ অপচয় ছাড়া অন্য কিছু নয়। সকালে ডুমুরিয়া এবং ফুলতলা, যশোরের কেশবপুর, মনিরামপুর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বাগেরহাটে নিহত সাংবাদিক SM হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা MAH সেলিম নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক SM হায়াত উদ্দিনের বাড়িতে যান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ 1 লাখ টাকা প্রদান করেন। সাংবাদিক হায়াতের 2 মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেন তারেক রহমান। একটি গোষ্ঠী গণভোটের দাবিতে নির্বাচন প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশ এবং তারেক রহমানের 31 দফা কর্মশালা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পরে লিফলেট বিতরণ করা হয়। নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং চক্রের 9 জন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেশ কয়েকদিনের গোয়েন্দা তৎপরতার পর গত রাতে লালপুর উপজেলার বিলমারিয়া এবং দুরদুরিয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যৌথ অভিযান। এ সময় 35টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরেই প্রবাসীদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে ব্ল্যাকমেইল করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত। সিলেটের মুদি দোকানি নোমান উদ্দিন হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। দুপুরে স্থানীয় কালীগঞ্জ বাজারে মানববন্ধনে বক্তারা এই দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, নোমান উদ্দিন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রকৃত খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী এবং প্রবাসী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখোঁজের 3 দিন পর গত বুধবার একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নোমান দীর্ঘদিন সৌদি আরবের প্রবাস জীবন শেষে দেশে ফিরে কালীগঞ্জ বাজারে একটি মুদি দোকান চালাতেন। নওগাঁয় স্বেচ্ছাশ্রমে 2 কিলোমিটার খাল পরিষ্কার করেছেন কৃষকরা। নওগাঁ সদর উপজেলার কৃষক দলের সভাপতি আল মামুনের নেতৃত্বে বক্তারপুর ইউনিয়নের তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার খাল পরিষ্কার করা হয়। কৃষকরা জানায়, কয়েক বছর ধরেই খালটি কচুরিপানা এবং পলি জমে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টির পানিতেই ফসলি মাঠ তলিয়ে যায়, বন্ধ হয়ে যায় চাষাবাদ। জুলাই সনদে স্বাক্ষর করার আগেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। রাজধানীতে আলাদা সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবিও করেন দলগুলোর নেতারা, জানাচ্ছেন জুবায়ের প্রধান। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেমন অংশ নেয় জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল, একই সাথে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করা, জুলাই গণহত্যার বিচার ও স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মাঠে আন্দোলন করে তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী 15 অক্টোবর বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। তার আগেই পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের নিশ্চয়তা এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে পিআর প্রস্তাব ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই দাবিতে বাইতুল মুকাররমের উত্তর গেইটে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। পৃথক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা না করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন। পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐকমত্যে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই।
অভিন্ন দাবিতে খেলাফত মজলিস, নেজামি ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ মোট 7টি দল সমাবেশ ও গণমিছিল করেছে ঢাকার বিভিন্ন স্থানে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সব খাত থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়া তৈরি করবে না জামায়াতে ইসলামের নেতারা। বিকেলে রাজধানীর মিরপুরে একটি সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। দুর্নীতি নির্মূল করতে নৈতিকতার উপর জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এছাড়া আগামী নির্বাচনে অতীতের মতো ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। আমরা ওয়াদা দিব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব, ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা 3বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ইস্তানবুলে পৌঁছেছেন। শহীদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক প্রেস উইং এই তথ্যটি নিশ্চিত করে। তুরস্কের সূত্র অনুযায়ী শহীদুল আলম সহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে। স্থানীয় সময় দুপুর 2:30 ফ্লাইটটি ইস্তানবুলে অবতরণ করেছে। দুদিন আগে গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করে। সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের জাহাজ ফ্লোটিলা কোয়ালিশনে করে বাংলাদেশের পক্ষ থেকে তিনিও অংশ নিয়েছিলেন। এর আগে আরও 3টি নৌযানকে আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ভিডিও বার্তায় শহীদুল আলম জানিয়েছেন, গণহত্যার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদের অংশ হিসেবে তিনি ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গেল শুক্রবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাবে যাবার পথে গাড়িতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমা, ফুসফুসে পানি জমা সহ শারীরিক অবস্থার অবনতি হলে গেল রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগামীকাল সকাল 11টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 65 ভরি স্বর্ণসহ চোরাচালান সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। আটক ব্যক্তিদের একজন কবির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী, অপরজনের নাম মোহাম্মদ কুদ্দুস। এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে 3 নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুসকে একটি ছোট হাত ব্যাগ হস্তান্তর করার সময় যাত্রীদের সন্দেহ হলে হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে এপিবিএন সদস্যরা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের উত্তরে অসঙ্গতি ধরা পড়লে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় 3টি নীল রঙের ব্যাগের ভেতর থেকে 4টি স্বর্ণবার ও অন্যান্য স্বর্ণালঙ্কার সহ মোট 761 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ব্যর্থতা ভুলে এবার হংকংয়ের মাঠে জয় পেতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। এএফসি বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এ কথাই বলেন তিনি। নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে আমার ইনফ্যাক্ট ভালো ছিল। আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি।